আচ্ছা, এই মুহূর্তে আমরা রয়েছি চৌরঙ্গী কেন্দ্রে। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে একটি এসআইআর শুনানি কেন্দ্র। তো ওখানে যে তৃণমূল কংগ্রেসের সহায়তা শিবির রয়েছে, ওখানে মাননীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন, পুরপিতা রয়েছেন এবং এখানে সব সহকর্মীদের রয়েছেন। এখানে একটা বড় প্রবলেম হচ্ছে। এখানকার যে মূল অভিযোগ সেটা মাননীয় বিধায়ক তিনি আরো বিস্তারিত বলবেন, যে একবার ডাকা হচ্ছে, আবার এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে আবার ডাকা হচ্ছে। একবার ডেকে সব তথ্য নেওয়ার পরেও যাকে একবার ডাকা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে, তাকে আবার ডাকা হচ্ছে, মানে তৃতীয়বার করে ডাকা হচ্ছে। এক ভদ্রমহিলা এক্ষুনি এসেছিলেন, তার সব আছে, তার শুধু পাসপোর্টটা এক্সপায়ার করেছে, ডেট রিনিউ করা হয়নি। কেন রিনিউ করা হয়নি? কারণ উনি প্রেগনেন্ট ছিলেন। এখন 2 মাসের বাচ্চা রেখে ঘরে ছুটে বেড়াচ্ছেন। কেন রিনিউ করা নেই? আরে রিনিউ করা নেই তোর কি? পাসপোর্টটা তো আছে, তার সমস্ত মেডিকেল সার্টিফিকেট রয়েছে, তার বাবা মার সমস্ত কিছু রয়েছে, তার পরীক্ষার সব ডকুমেন্ট রয়েছে, তার রেসিডেন্সিয়াল সব ডকুমেন্ট রয়েছে। সেই মেয়েটিকে দৌড় করাচ্ছে কেন পাসপোর্টটা রিনিউ হয়নি। তো এখন এই ধরনের একটা সমস্যা এখানে বারবার আসছে। আমি মাননীয় বিধায়ককে একটু অনুরোধ করব যে এখানকার যে প্রবলেমটা বারবার আসছে সেটা একটু ডিটেলে বলে দিন। আমাদের এখানে প্রথম দিন থেকেই এরা ট্রাভেল ক্রিয়েট করছে। প্রথম দিন থেকে আমাদের এখানে চলছে ট্রাভেল। কিন্তু এখন যেটা বর্তমান যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে, আমার 49 ওয়ার্ডে বলে দিল হিয়ারিং 4 দিন শেষ, আবার এখন নতুন করে চিঠি পাঠিয়ে হিয়ারিং করাচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা আবার কি? মানে নতুন নতুন ফর্মুলা করে মানুষকে পরেশান করছে। দেখুন, আমাদের বাঙালি ঘরের না 60-65 বছরের মহিলা, 65 কি এরকম বয়সে মহিলারা তারা বলে আর কি যাব, ছেলের নাম উঠে গেছে, বরের নাম উঠে গেছে, কি হবে, এরকম করে অনেক আসতে চাইছে না। আর এরা ডিস্টার্বটা ওই কারণেই করছে, তাহলে বলকে নামটা কেটে দেবে। নাম আর কত কাটবে? নতুন নামগুলো কবে চড়াবে তার কোনো ঠিকানা নেই, তা কিছু বলতে পারছে না আজও। এদিকে আমরা শুনছি 16 ফেব্রুয়ারি 14 বা 16 তারিখে নাকি রোল আসবে। তাহলে নতুনগুলো উঠছে কিনা আমরা বুঝতে পারছি না, আমরা কিছুই বুঝতে পারছি না। খালি চিঠি করছে মানুষের কাছে, আর মানুষ আমাদেরকে এসে বলছে এর নতুন ফন্দি যে মানুষকে কি করে কাটা যায় নামগুলো। আমার 74,533 এটা ফার্স্ট আমাদের বেরিয়েছে, কিন্তু সেভাবে তো নামও তো উঠছে। নাম উঠছে যেগুলো এই যে 200 নান মিশনারি অফ চ্যারিটিজ এর 200 নান, তাদেরকে সব কেটে দিয়েছিল। এন্ড দে আর পাসপোর্ট হোল্ডার্স। তারা সব হিয়ারিং এসে পাসপোর্ট দেখে সব গেছে। মানে মাদার টেরেসার অর্গানাইজেশনের যারা সন্ন্যাসিনী, তাদের সব নাম কাটছে। তাদের পাসপোর্ট পর্যন্ত রয়েছে, তাদের পাসপোর্ট রয়েছে। আমরা এর আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যখন সাগরদ্বীপে গেছিলেন, তখন কপিলমুনির আশ্রমে ভারত সেবাশ্রম সংঘের একাধিক মহারাজও বলেছে আমাদের নাম কেটে দিয়েছে। এবং আমরা মেলা করব নাকি লাইনে গিয়ে দাঁড়াবো? আমার যেটা রিলিজন আলাদা হতে পারে, কিন্তু ফরম্যাট এক। কোনো সাধু সন্ন্যাসীদের তুমি জিজ্ঞাসা করতে পারো তোমার পূর্বাশ্রম কোনটা। তারা তো আসে, সব বাড়িঘর ছেড়ে তারা আসে, এবং তাদের এই যেটা নতুন, তাদের যে কোনো আশ্রম হোক, মঠ হোক, মিশন হোক, তাদের পুনর্জন্ম হয়। এগুলো তো আমাদের বাচ্চারাও জানে, কমিশন জানে না। তাদের বলছে তোমাদের বাপ মায়ের নাম কি, তোমাদের ঠিকানা কি, তারা সব আছে তাদের কাছে। কিন্তু এই যে জিনিসগুলো, পাসপোর্ট আছে সবচেয়ে বড়, এই যে কি তাদেরকে সব কেটে বাদ, এরকম করে সব কেটে বাদ দিয়েছে আমার এলাকায়। তো সেগুলো তো আমরা তো ডকুমেন্ট, কিন্তু একজন যখন এসে দেখিয়ে গেছে ডকুমেন্ট, একটা ওয়ার্ড বলে দিল ঠিক আছে আর হবে না, এখন আবার বিএলওরা কলকাতা বিএলএ ঢুকে আবার হিয়ারিং হবে 10 জন 15 জন 20 জন। মানুষেরও কি খেয়ে দেখা, আমাদের নয় খেয়ে দেখা কাজ নেই, মানুষেরও কি নেই? অ্যাকচুয়ালি যত দিন এগিয়ে যাচ্ছে এবং সময়সীমা শেষ হয়ে আসছে, তত এদের স্টাইল অফ
হিয়ারিং সেটা প্রমাণ করে দিচ্ছে যেন তেন প্রকারে হ্যারাস করে নামটা কাটতে মরিয়া। যত দিন এগোচ্ছে একটা করে দিন কাটছে, এই ইলেকশন কমিশনের কাজকর্ম দেখলে মনে হচ্ছে যে যেন তেন প্রকারের নামটা আগে কাটতে হবে। লোককে এতবার ডাকো, এত রকম ডকুমেন্ট চাও, তিতিবিরক্ত একটা লোক সেখানে নাও আসতে পারে, তার অন্য জায়গায় কাজ থাকতে পারে, সে লোকটা চাকরি করতে পারে, সে লোকটা ব্যবসা করতে পারে, সে লোকটা অন্য জায়গায় থাকতে পারে, এসে তাকে এখানে কতদিন সে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। ফলে যত দিন যাচ্ছে, এবং এই চৌরঙ্গি কেন্দ্র এই একই সমস্যা যে বারবার হয়রানির রিপিটেশন চলছে। প্রথমে ছিল হয়রানির অভিযোগ, এখন আমরা করছি হয়রানির রিপিটেশনের অভিযোগ। একবার ডাকা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে, এবার সব ডকুমেন্ট দেওয়ার পর একে তো ডকুমেন্ট দিলে রিসিভ কপি দিচ্ছে না, তার মধ্যে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি সব ডকুমেন্ট পাওয়ার পর আবার তাকে ওই একই লজিক দিয়ে ডেকে পাঠানো হচ্ছে। ফলে যত দিন এগোচ্ছে তত মরিয়া হয়ে ওদের কর্মপদ্ধতি বলছে নাম কাটার জন্য ওদের উপর এত অস্বাভাবিক চাপ আছে, মরিয়া হয়ে এখন নাম কাটার চক্রান্ত চলছে। অন্য প্রশ্ন শুধু সুকান্ত মজুমদার বলেছেন যে এটি ইডি রেড আইপ্যাকের অফিসে মুখ্যমন্ত্রী চলে যাওয়া, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই মেনে নেয়। কি বলে তারা যায় না, কারণ মেনে নেবে না, তাই এভাবে ব্যবস্থা নিয়ে এটা অবান্তর কথাবার্তা। আমরা তো বারবার বলছি যে মামলাটা 2020-21 সালে, তা 5-6 মাস কি 5-6 বছর ধরে কি ইডি ঘুমোচ্ছিল? যেটাকে বলা হচ্ছে নাকি এত গুরুত্বপূর্ণ, এত জরুরি, এত প্রচন্ড ব্যাপার, 5 বছর ধরে কি ইডি ঘুমাচ্ছিল নাকি? এখন সামনে ভোট, জানুয়ারি মাসের মাঝামাঝি, এখন সেখানে গিয়ে হাজির হতে হচ্ছে যে সংস্থার কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের তারা প্রচারে উপদেষ্টার ভূমিকায় রয়েছে, আমাদের সহায়ক। ফলে আমাদের প্রচারের তথ্যগুলো তাদের কাছে থাকবে। এবার বিজেপির লোক নেই জন্যেই তারা ঘুরপথে নিতে যাচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী হিসেবে সেই তথ্য ভাণ্ডার আগলে রাখতে গেছেন। এখন তাকে দিশাহারা হয়ে গিয়ে এই ধরনের অবান্তর কথাবার্তা বলছে। আরেকটা বক্তব্য, নিপা ভাইরাস নিয়ে যখন আতঙ্ক ছড়াচ্ছে, আজকে সকালে আপনাদেরকে জানটা দিয়ে বলেছে কথা বলেছে, এবং মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্য সমস্ত সব সেট আপ তারা নামিয়ে দিচ্ছে। সুকান্ত মজুমদার বলছেন যে আমরা তো চিন্তিত, আমরা মনে করি রাজ্য সরকারের উচিত ইমিডিয়েট কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চাওয়া, রাজ্য সরকারের কিছু ডাক্তার বিজ্ঞানী এবং তার সাথে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞানী ডাক্তারদের নিয়ে একটা টিম তৈরি করে ইমিডিয়েটলি কাজে নেমে যাওয়া, যাতে বাংলার মানুষের প্রাণ না যায়। আমাদেরকে শেখাতে হবে না, সুকান্ত বাবুকে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে শেখাতে হবে না। করোনা যখন হয়েছিল তখন এই নরেন্দ্র মোদীর সরকারের অপদার্থতার জন্য সারা ভারতে করোনা ছড়িয়েছিল। তারপর বিনা নোটিশে লকডাউন, কোটি কোটি মানুষ পথে বসেছিল, আচমকা বিপদে ফেলা হয়েছিল। শুধু এখানেই শেষ নয়, এরপর 2021 সালের নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেস বারবার বলেছে করোনাটা বাড়ছে, ভোটের দফাটা কমান, তখন জোর করে 8 দফায় ভোট করিয়েছিল এবং করোনা ছড়িয়ে দিয়েছিল। তাদের কাছ থেকে আজকে জ্ঞান শুনবো? যা যা করার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার এবং প্রশাসন প্রস্তুত। আপনারা অভিষেককে নিয়ে যে মন্তব্য করে সুকান্ত মজুমদার, মনে হচ্ছে বিজেপি নির্বাচনের আগে হেরে বসে আছে, কারণ বিজেপি তো নির্বাচনের আগে হেরে বসেই আছে। ওরা দিনরাত যেখানে যা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করছে, মানে আপনি ধরে নিন ওদের সব এগুলো প্যানিক রিয়াকশন চলছে। ঘুম থেকে উঠে মমতা ব্যানার্জি, ঘুম থেকে উঠে অভিষেক ব্যানার্জি, দিন রাত অভিষেক আতঙ্কে ভুগছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কে ভুগছে। সেই কারণেই এই ধরনের অপ্রাসঙ্গিক সব স্টেটমেন্ট। হেয়ারিং নিয়ে বিএলও নকশালবাড়ির বিএলও অভিযোগ উঠছে, তিনি নাকি টাকা চাইছেন, যে টাকা 4,000 টাকা করে দিলে হেয়ারিং আসবে নকশালবাড়ি। একেবারেই বলতে পারবো না, এটা স্থানীয় যারা প্রশাসন যারা আছেন তারা এটা বলতে পারবেন। এটা এত বড় একটা সিস্টেম,
সেখানে নির্দিষ্ট কোথায় কি কেন সত্যি না মিথ্যে জানি না, এই নিয়ে আর সব ব্যাপারে রাজনীতি হয় না, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ওনাদের সাতগাছিয়া যা ভোটার তার 50% মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছে। ডায়মন্ড হারবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা তার আন্ডারে সাতগাছিয়া পড়ে, দেখা যাচ্ছে 50% মানুষকে হিয়ারিং এ। এইটা তো নয়না বন্দ্যোপাধ্যায় এক্ষুনি বললেন। আমরা সবাই এবার চলে আসবো, পুরো কনস্টিটিউয়েন্সি নিয়ে দাঁড়িয়ে যাবো। আমরা যে বুথটায় বসে আছি এই বুথটার টোটাল ভোটার হচ্ছে 538, আর এই বুথটায় শুধু মানে বুথ মানে এই পাড়াটাই মহল্লাটা, তা এখানে টোটাল ভোটার 538, তার মধ্যে 210 জনকেই ডাকা হয়েছে। ফলে আমি আবার বলছি, আপনারা দয়া করে এটা একটু গুরুত্ব দিন। যত দিন যাচ্ছে সে সঙ্গে সঙ্গে এদের যা স্টাইল অফ ফাংশনিং, তাতে মনে হচ্ছে এরা মরিয়া হয়ে নাম কাটতে নেমেছে। এদের ওপর চাপ আছে, নাম কাটো। বাংলায় প্রথম কজনের নাম কেটেছিল? 58 লাখ। সে তো মৃত, স্থানান্তরিত। দেখা গেল ভারতবর্ষের মধ্যে এটা হচ্ছে কম, বড় রাজ্যগুলোর মধ্যে কম। উত্তরপ্রদেশে কাটা গেছে 2,89,00,000। তো এখানে এবার ওরা চাপ দিচ্ছে বাংলায় কাটা নাম বাড়াও, কাটা নাম বাড়াও। কোথা থেকে বাড়াবে? বিজেপি নেতারা বলল লাখ লাখ কোটি কোটি রোহিঙ্গা আছে, একজন রোহিঙ্গার নাম ভোটার লিস্টে বার করতে পারেনি, একজনের নাম বার করতে পারেনি। ফলে এখন মরিয়া হয়ে বলছেন নাম কাটো। এটা হচ্ছে ভোটার লিস্টের গণহত্যা। ভোটার লিস্টের গণহত্যা চালাচ্ছে এই নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে। সেই কারণেই বারবার ডাকা, হয়রানি করা, যে কোনো ছুতোয় বাদ দেওয়া, লোকে যদি বিরক্ত হয়েও না যায় সেই ছুতোয় নাম কেটে দেয়। হুমায়ুন কবির বলছে যে এই যে নাম বাদ দেওয়া, এতে রাজ্য সরকারের কর্মীরাই কাজ করছে, তারাই ইচ্ছাকৃত বাদ দিচ্ছে যাতে পরবর্তীকালে ক্রেডিটটা মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারে। দেখুন, একজন যদি রাজনীতি করার পরেও তিনি যদি এই ধরনের অবান্তর কথা বলেন, গোটা সিস্টেমটা এখন জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে চলছে। বিহারে কজনকে অ্যারেস্ট করেছে, আটকে রেখেছিল, বন্দি রেখেছিল, জিজ্ঞাসা করুন। ফলে এখানে রাজ্য সরকারের লোক যদি থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের লোকও কোথাও না কোথাও আছে। কিন্তু এই নাম বাদ দেওয়া, এটা তো এই হুমায়ুন কবির ভুলে যাচ্ছে, এগুলো তো বিজেপি নেতাদের ঘোষিত নীতি। 1 কোটি নাম বাদ দেবো, 2 কোটি নাম বাদ দেবো, সব মাইক্রো অবজারভার তো সব বাইরে বলছে এগুলো তো সবই হচ্ছে ঘোষিত ওদের। আর মাইক্রো অবজারভার যাদের এনেছে তারা তো সবই ওদের লোক। বলছে মুসলিম ভোটারদের নাম দেওয়ার জন্য যেটা বললো, বলছে কমিশনকে ধরবো না এর জন্য। তার কারণ পিএলওরা সঠিকভাবে অ্যাপে নাম তোলেনি, গাফিলতি করেছে, তৃণমূলের কথা মতো কাজ করেছে। মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। নিরাপত্তা বিঘ্নিত হবে। এগুলো অত্যন্ত খারাপ কথাবার্তা, এই কথাগুলো অত্যন্ত আপত্তিকর খারাপ কথাবার্তা। পিএলওদের অভিযোগ করছে যে পিএলওরা তৃণমূলের কথায় কাজ করেছে। না, এটা কখনো কোনো কাজের কথা নয়। যেখানে জেনুইন ভোটার্স আছে তো তাদেরটা আপনি নাম ফর্ম তুলে আপনি জমা দেবেন। আপনি তো সেই ফর্মে সুযোগ পাচ্ছেন নাম তোলার, আপনি নাম তুলে আপনি নাম জমা দেবেন। আর যদি বিএলওতে স্যাটিসফাইড না হন, এই স্ট্রাকচারে তো এরপরে মাইক্রো অবজারভার অমুক তমুক সবই আছে, শুধুমাত্র গন্ডগোল করার জন্য, শুধুমাত্র প্ররোচনামূলক। বুঝতে পারছেন পায়ের নিচ। আরে হুমায়ুন কবির বিজেপির ক্যান্ডিডেট ছিল 2019 সালে। কোন বিজেপি? যে বিজেপি বলতো এক ধাক্কা और तो बाबरी मस्जिद तोड़ दो, এই হুমায়ুন কবির তো বিজেপির ক্যান্ডিডেট ছিল 2019 সালে। তো সুতরাং সে আবার বড় বড় কথা বলছে। চন্দ্রকোনার বাড়িতে ঘটনা ঘটেছিল, সিবিআই মামলা আছে আদালতে যাচ্ছে। দেখুন, ওনার এটা একটা অভ্যাস আছে, ঘুম থেকে ওঠা, দাঁত মাজা, ব্রেকফাস্ট করা, লাঞ্চ করা, হাইকোর্টে যাওয়া, সিবিআই চাওয়া, এগুলো ওনার একটা অভ্যেস আছে, যার যার পার্সোনাল হ্যাবিট। একটু তা আমি কি করে এই বিষয়ে কি বলবো? আইপ্যাকে যে ঘটনা ঘটেছে, চন্দ্রকোনায় ওনার গাড়িতে কেউ হামলা করে, এত ভিডিও বেরিয়েছে। চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর গাড়িতে তৃণমূলের কেউ হামলা করেনি। ওখানে দুপক্ষের লোকেরা ছিল, তৃণমূলের ছেলেরা সাইড থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছিল, সব কটা ভিডিও হয়ে আছে। কেন্দ্রীয় বাহিনী ওনার সঙ্গে ওরা সেম সাইড করে ফেলেছে। অতি উৎসাহে বিজেপির লোকেরা আমাদের নেতা ভেবে, আমাদের নেতা বলে একটু সামনে যেতে গেছিল, অন্ধকারে তৃণমূল ভেবে পিটিয়ে দিয়েছে বিজেপির লোকেদের। তো ওদের তো মিছিল করা উচিত। ভুল করে আমাদেরই মানলে কেন কেন্দ্রীয় বাহিনী জবাব দাও। এবার ওর থেকে নজর ঘোরাতে শুভেন্দু অধিকারী এইসব। বলছি আইপ্যাকের যে ঘটনা ঘটলো,
বিজেপি নবান্নের সামনে আমাদের কাছে তারা ধর্নায় বসতে যায়, সম্পাদক পালের দৃষ্টি আকর্ষণ করেছে, মামলা দায়েরের অনুমতি দিয়েছে। দেখুন, ওদের তো কাছাকাছি যাওয়া, নবান্নকে ব্রিজ থেকে দেখা, হুগলি দ্বিতীয় ব্রিজ থেকে দেখা, কাছাকাছি যাওয়া, রিসেপশনে ডেপুটেশনের কপি জমা দিয়ে রিসিপ্ট কপি আনা, এগুলো তো ওদের ছাড় দিতে হবে। নবান্নটা তো ঢুকতে পারবে না মানুষের রায় নিয়ে। তো ফলে কেউ যদি সামনে বসে শান্তি পায়, কেউ যদি উপরে ব্রিজ দিয়ে 14 বার যাতায়াত করে, দূর থেকে দেখবে উপরে ওইখানটা মুখ্যমন্ত্রী বসেন, তো এইগুলো এইটুকু ছাড়া ওদের ব্যাপার, এই বাকিটা প্রশাসন। আইপ্যাক কাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার কয়লা মামলায় ইডি আরো তৎপরতা শুরু করেছে। দিল্লির পর কলকাতাতেও সক্রিয় তারা 6 কয়লা ব্যবসায়ীকে তলব করা হয়েছে। যেটা আইনের ব্যাপার, যার মধ্যে রাজনীতি নেই, আমি তার মধ্যে কোনো মন্তব্য মানে আমার রাজ্যে ঢুকেছে কারণ বিজেপি এই তৎপরতার মধ্যেই তো আপনারা রাজনৈতিক আমরা তো শুধু ওইটাই বলছি, আমরা কোনো মামলার মেরিট নিয়ে তো কথা বলছি না। আমরা বলছি ভোটের আগে তৎপরতা কিসের। এই যে আইপ্যাকের দপ্তরে যাওয়া মামলাটা তো হচ্ছে 2020-21 সালে, তাহলে 5 বছর 6 বছর তোমরা ঘুমোলে। আর আজকে যখন প্রতীক জৈনকে আমরা আমাদের প্রচারের কনসালটেন্ট করেছি, তখন তোমরা তার অফিসে গিয়ে রেড করছো। 5 বছর তোমরা ঘুমোলে। এই যে সোকল্ড কয়লা মামলা দীর্ঘদিন। আচ্ছা, প্রথম কথা, কয়লাটা কাদের? কেন্দ্রীয় সরকারের। কয়লা খনি পাহারা দেয় কে? কেন্দ্রীয় বাহিনী। দুর্নীতি হয়ে থাকলে, গাফিলতি হয়ে থাকলে কারা করেছে? কেন্দ্রীয় সরকারের লোকজন করেছে। আর সেটাকে যদি অন্য লোকের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে চায়, মানুষ বুঝবে না। নির্বাচন কমিশনের নিচে যে আরো আর এই আরো আর এ আরো 4 জনের বিরুদ্ধে নির্বাচন কমিশন করার নির্দেশ দিল, রাজ্য এখন এফআইআর করেনি। বলতে পারবো না, এটা প্রশাসনিক বিষয়, রাজনৈতিক দলের কোনো মন্তব্য তাহলে মুখ্যমন্ত্রীকে কটূক্তি এবং কুরুচিকর আক্রমণ করেছিল এক বিজেপি নেতা, তার বিরুদ্ধে অভিযোগ ছিল। লেকটাউনে তাকে গ্রেপ্তার করেছে। তিনি বলছেন যে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। একজন মন্ডল সভাপতি অফিস যে যারা সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে অত্যন্ত কুৎসিতভাবে আক্রমণ করেন, অসংসদীয়, অসাংবিধানিক, অস্বাস্থ্যকর শব্দ ব্যবহার করেন, তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। একদিকে মিমকে ডাকছে, একদিকে নৌসাদকে ডাকছে, সেটা যদি জোরটা হয় তাহলে কি রাজ্য সরকার চাপে পড়বে? রাজ্যে তৃণমূল চাপে পড়বে? তৃণমূলের কোনো চাপের বিষয় নেই। তৃণমূল কংগ্রেস মানুষকে যখন উন্নয়ন দিয়েছে না, তখন জাতি, ধর্ম, বর্ণ, দল দেখে দেয়নি। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী তো বিজেপি দিলীপ ঘোষের বাড়ির লোকেরা গিয়ে কার্ড করিয়ে চিকিৎসা নিয়েছে। তো সব দলের যারা আছেন, যারা স্কিমে পড়েছেন, নিয়েছেন। তৃণমূল এসব নিয়ে ভাবছে না। যাদের তৃণমূলকে লড়ার মুরদ নেই, যারা ধর্মের নামে ভেদাভেদ করে, যারা বিষ ছড়ায়, তারাই একে ডাকছে, তাকে ডাকছে, ওকে ডাকছে, এইসব করে যাচ্ছে। বাঁকুড়ার সাংসদ সৌমিত্র বলেছে যে কোনো একটা জেলায় থাক, কিন্তু সারা বাংলা বাঁকুড়ার জেলা শাসক ইচ্ছে করে তৃণমূলের চাপে 2 লক্ষ ভোটারের নাম বাদ দিতে চাইছে না, 2 লক্ষ যুব ভোটার আছে নাম বাদ দিতে চাইছে না জেলা শাসক। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান বলেছে জেলা শাসক। সৌমিত্র খান এর আগেও এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো মানে ওনার বাড়ির লোকও বিশ্বাস করেন। এর আগে তো রোহিঙ্গা, 1 লাখ রোহিঙ্গা, 2 লাখ রোহিঙ্গা, 1 কোটি রোহিঙ্গা ভোটার লিস্টে, এইসব বলতেন। একজন রোহিঙ্গাকেও ভোটার লিস্টে বার করতে পারেনি। 2 লাখ ভুয়ো ভোটার, এটা কোনো কথা? আর উনি ওখানকার সাংসদ, তাহলে তো ওনার ইস্তফা দেওয়া উচিত। উনি কত ভোটে জিতেছেন? আর 2 লাখ ভোটার যদি ভুয়ো হয়, আগে তো উনি তাহলে 2 লাখ ভোটারের ভোটে, ভুয়ো ভোটারের ভোটে উনি জিতলেন কি করে? ওনার তো আগে ইস্তফা দেওয়া উচিত। দাদা, থ্যাংক ইউ। বিজেপি বিধায়ক সম্মান ঘোষ তিনি একটি পথসভা অত্যন্ত আপত্তিকর কথা বলে। ওটা ওরা বুঝতে পারছে, লোক হচ্ছে না। বিজেপির পথসভাগুলো দেখেছে? বিজেপির যে পথসভাগুলো, ওর ভিডিওগুলো দেখবেন, ওখানে কিন্তু ওই বক্তাদের বক্তব্য শোনার জন্য শুধুমাত্র ডেকোরেটরের লোক বসে থাকছে। এর বাইরে কিন্তু সেরকম লোক পাওয়া যাচ্ছে না। লাইট, ডেকোরেটর, তাদের লোকেরা থাকছেন। তার কারণ ওখানে কোনো বক্তা নেই। এবার তাতে মেজাজ হারিয়ে ফেলছে। এর আগেও একজন করেছে, কালকেও একজন করেছেন। লোকের সামনে বলতে গেলেন আপনারা খুব ভয়ে থাকেন তৃণমূলের জমানায়, একজন উঠে দাঁড়িয়ে বলে নির্ভয়ে আছি, পুরো গণতন্ত্র আছে। লোকের মাথা গরম হয়ে গেল, গালাগাল করে দিলেন, আসল পরিচয়টা বেরিয়ে গেল। আসল সমস্যা হচ্ছে যেদিকে তাকাচ্ছে খালি চেয়ার, যেদিকে তাকাচ্ছে খালি চেয়ার। একটা বক্তার মেজাজ গরম হবে না?
হ্যাঁ লাস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টে 100% নিরাপত্তা দাবিতে মামলা করেছে। সুপ্রিম কোর্টে জন্য প্রতিটা পূজাতে 100% নিরাপত্তা দেওয়া যায় তার জন্য মামলা করেছে, কিন্তু এক্ষেত্রে সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পেয়ে যাচ্ছে না যেভাবে। ওদের আছে কি বিজেপি? শ্রমিক ভট্টাচার্য খুব ভালো জানেন ওনার হাতে যে দলটাকে দেয়া হয়েছে সেই দলটা বিএলএ 2 দেওয়ার ক্ষমতা নেই। বুথে বুথে লোক নেই, পাড়ায় পাড়ায় লোক নেই। আগে বলতো নির্বাচন কমিশন দিল্লি থেকে ভোট করাবো, হেরেছে। তারপর বললো কেন্দ্রীয় বাহিনী থাকবে পাড়ায় পাড়ায়, ছিল, হেরেছে। এখন বলছে ভোটার লিস্টে ম্যানুপুলেট করে ছাড়বো। এইসব করে হয়? বাংলার উপকার করবে না, বাংলার মানুষকে ভরসা করবে না, বাংলার প্রাপ্য দেবে না, বাংলাকে অপমান করবে। বাংলা ভাষা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলবে, বাংলা ভাষা বললে বাংলাদেশে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। তো মানুষের উপরেই আস্থা নেই, তো শুধু ওই নিরাপত্তার কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে? থ্যাংক ইউ। বললাম আইপ্যাকের এই যেভাবে 6 জন কয়লা ব্যবসায়ীকে ডাকা হয়েছে, আইপ্যাকের সেদিন সিপিএম থানায় এলাকার যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদেরও বয়ান রেকর্ড করা হচ্ছে সেদিন যখন সিডি রেড করবে সেই সময়। থানা এলাকা এটা যেহেতু পুলিশ এবং এটা একটা তদন্তের ব্যাপার, ফলে এই মুহূর্তে দলের তরফে এই নিয়ে কোনো বক্তব্য রাখার কোনো অবকাশই নেই। বিএলওদের তরফ থেকে একটা অভিযোগ আসছে যে এসআইয়ের শুনানি নিয়ে ছোটখাটো ভুল সংশোধন করে তারা অ্যাপে আপডেট করছেন, কিন্তু তারপরেও আবার শুনানি নোটিশ পাঠাচ্ছে, এটা বিএলওরা বলছেন। এখন আরে এটা তো আমরা বলছি বারবার, এটাই তো নয়নাদি ওই কথাটা বললে, এটাই তো বলছি। এটা একবার সর্ট আউট হয়ে যাচ্ছে, তারপরে স্যাটিসফাইড হচ্ছে না ইলেকশন কমিশন, কারণ বিজেপির চাপ আছে, নাম কাটো নাম কাটো। ফলে যত দিন যাচ্ছে মরিয়া একবার যাদের ডাকা হচ্ছে তারা তথ্য প্রমাণ দিয়ে আসছে, আপলোড করছে, তারপরে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে আবার তাদেরকে ডেকে পাঠাচ্ছে একই ব্যক্তিকে। তো এইটা নিয়ে তো বলুন আরো। হ্যাঁ এটাই তো বলছে, এটা আগেও বলেছি। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে ওয়ার্ড, ধরুন আমার 49 নম্বর ওয়ার্ডে কমপ্লিট হয়ে গেছিল, শুনানি শেষ, আবার নতুন করে 20 জন 25 জন এক একটা পার্টে ডেকে পাঠাচ্ছে। ওকে, এটাই আমরা বলছি। নবদ্বীপ বর্ধমান রোড, সেখানে কয়েকশো গ্রামবাসীকে অবরোধ করে তারা দাবি এক গ্রামের বহু লোককে শুনানিতে দেওয়া হয়েছে। ওরা বলছে 5 কিলোমিটারের মধ্যে আমরা এখানে যাবো কেন, তখন প্রশাসন আশ্বাস দিতে বাসের ব্যবস্থা তবু তারা মানছে না। আরে এটাও তো আমরা বারবার বলছি যে যে পরিমাণ লোককে নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে, হিয়ারিং এ তো সেই ব্যবস্থা করেনি। মানে হিয়ারিং এ তার কাছে হবে, মানে মানুষ গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হবে না, সেই ব্যবস্থাটা তো করেনি। তার বদলে বিজেপির কথা শুনতে গিয়ে বিজেপির সঙ্গে গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। এই করতে গিয়ে এক গ্রামের লোককে আরো দূরে যাওয়া, লাইনে দাঁড়িয়ে থাকা, এই হয়রানি হচ্ছে, তো মানুষ প্রতিবাদ তো করবেই।